দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। সিলেট থেকে শুরু হলো বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট BG3431 শনিবার সকাল 11:54 মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে রয়েছেন 346 জন হজ যাত্রী। সিলেট থেকে সরাসরি মদিনায় হজ যাত্রী নিয়ে যাওয়া এটাই প্রথম ফ্লাইট। এবছর সিলেট জেদ্দা রুটে 5টি এবং সিলেট মদিনায় 1টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এবছর সর্বোচ্চ 6টি ডেডিকেটেড ফ্লাইট আছে। এর বাইরেও কিন্তু আরও 4টি শিডিউল ফ্লাইটে পবিত্র ভূমিতে যাবে আর কি, সৌদি আরবে। তো ভবিষ্যতে পরিকল্পনা আছে এখানকার চাহিদা অনুসারে বৃদ্ধি করা। সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার 12 নারী বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অনুসন্ধান এবং প্রচেষ্টায় দেশে ফিরেছেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গত মাসে সৌদি আরব প্রবাসী এক নারীর স্বামী তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে এপিবিএনের সহযোগিতা চান। ভুক্তভোগীর অভিযোগ, MH ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজ করতে সৌদি আরব গিয়ে নিখোঁজ হন তার স্ত্রী। লোকমুখে তিনি জানতে পারেন তার স্ত্রী সৌদিতে নির্যাতনের শিকার হচ্ছেন। এরপরেই তদন্ত শুরু করে এপিবিএন। দীর্ঘ তদন্ত শেষে ওই নারীসহ নির্যাতনের শিকার আরও 11 জনকে দেশে ফেরত আনা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ট্রাভেল এজেন্সি সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 12 জন নারী সৌদি আরব থেকে ওনারা ফেরত এসেছেন। ভুক্তভোগী নারীদের কাছ থেকে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা জানি এবং তাদের কাছ থেকে প্রশ্ন করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা গ্যাদার করেছি। ওনাদের অভিযোগগুলো আমরা নিয়েছি এবং এই অভিযোগগুলোর উপরে আমরা এরপর আইনগত ব্যবস্থা। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন রিসেপ তাইপ এরদোগান। আঙ্কারার প্রেসিডেন্ট প্যালেসে অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী, সন্তান সহ নিজ দল AK পার্টির সিনিয়র নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ধারণা করা হচ্ছে মন্ত্রিসভায় থাকবে বড় ধরনের চমক। অর্থনীতি পুনরুদ্ধার সহ নানা সংকট মোকাবেলায় মন্ত্রিসভা ঢেলে সাজাতে পারেন এরদোগান। ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন শেষ মুহূর্তে এরদোগানকে সমর্থন দেয়া সিনান ওগান। এবারের নির্বাচনে বেশ কঠিন পরীক্ষায় দিতে হয়েছে 69 বছর বয়সী এই রাজনীতিবিদকে। প্রথম দফায় কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় ফলাফল নির্ধারিত হয় রান অফে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেন। এরদোগান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের 77 দেশের নেতারাও যোগ দেন। শপথ গ্রহণের পরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন। পরে প্রেসিডেন্ট এরদোগানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংগঠন OIC সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে G2G চুক্তি করেছে বাংলাদেশ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, এই চুক্তির ফলে শীঘ্রই দেশটিতে নার্স সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। বলছেন, চুক্তি বাস্তবায়নে কাজ চলছে। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। আধুনিক কুয়েত নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার, আর তাই ব্যাপক হারে নির্মাণ করা হচ্ছে অবকাঠামো, রাস্তাঘাট। মূলত দেশটির নির্মাণ কাজে কর্মরত বেশিরভাগ শ্রমিকই প্রবাসী, আর তাই কুয়েতের শ্রমবাজারে ক্রমেই বাড়ছে প্রবাসী জনশক্তির চাহিদা। এছাড়া দেশটির নার্স ও টেকনিশিয়ানেরও ব্যাপক চাহিদা রয়েছে। কুয়েতে বাস প্রায় 3 লাখ বাংলাদেশির। শিগগিরই দেশটিতে বাংলাদেশির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুখবর দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। জানান, দীর্ঘ প্রচেষ্টার পর কুয়েতে জনশক্তি রফতানির লক্ষ্যে দুই দেশের সরকারের চুক্তি হয়েছে।
যে চুক্তিটা স্বাক্ষর করলাম সেটাতে মূলত G2G লেভেলে আসবে, অর্থাৎ এদের হেলথ মিনিস্ট্রি এবং আমাদের হেলথ মিনিস্ট্রির মাধ্যমে হবে। ডেফিনেটলি এই দুই মিনিস্ট্রির মধ্যে হলেও অন্যান্য মিনিস্ট্রি যেগুলো আছে অবশ্যই এটা ইনভলভ হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেরকম আছে অবশ্যই প্রসেসের মধ্যে ইনভলভ হবে। গেল বছর বেসরকারিভাবে 650 বাংলাদেশি নার্স নিয়োগ দেয় কুয়েত। রাষ্ট্রদূত জানান, দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশিরা, আর তাই নতুন করে নার্স নিতে আগ্রহী দেশটি। কিছুদিন পূর্বে কুয়েত কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করার জন্য প্রস্তাবনা প্রেরণ করে, যার মাধ্যমে তারা আমাদের দেশ থেকে এই নার্স, ল্যাব টেকনিশিয়ান বা অন্যান্য যে এই সেক্টরে যারা দক্ষ আছে তাদেরকে নিয়ে আসার ব্যাপারে আমরা একটা প্রস্তাবনা পেশ করে গত মার্চ মাসে আমি গতকাল তাদের সাথে একটা এই সংক্রান্ত একটা সমঝোতা MOU স্বাক্ষর করেছি। তা আমাদের এবং তারা আমাদের বলেছে যে তারা খুব শীঘ্রই এই কয়েকটা দেশ থেকে আমাদের থেকে লোক নিবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রবাসীরা। বলছেন, প্রবাসীদের জন্য ব্যাপক সম্ভাবনাময় দেশ কুয়েত। এতদিন কুয়েতে সাধারণ শ্রমিক আসলেও দক্ষ শ্রমিক এই প্রথম চুক্তি স্বাক্ষর হয়েছে। আমরা আশা করি শীঘ্রই কুয়েতে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। নতুন করে যারা আগ্রহী এবং যারা ইতিপূর্বে কুয়েতে যাওয়ার জন্য ভীষণ দারুণভাবে আগ্রহ ছিল, তারা কিন্তু এখন নতুন করে যেতে পারবে। প্রবাসীরা বলছেন, কুয়েতের সম্ভাবনাময় শ্রমবাজারে টিকে থাকতে রফতানি করতে হবে দক্ষ জনশক্তি। প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্মরণকালের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার সাক্ষী হলো ভারত। শুক্রবার উড়িষ্যায় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস সহ সংঘর্ষ হয় 3টি ট্রেনের মধ্যে। এ পর্যন্ত 288 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসাধীন প্রায় 1000 যাত্রী। এদিকে দীর্ঘ 18 ঘন্টা পর শেষ হয়েছে উদ্ধার কাজ। কর্তৃপক্ষ বলছে শীঘ্রই চালু হবে ট্রেন চলাচল। দুর্ঘটনা কতটা নির্মম, ভয়াবহ হতে পারে এ দৃশ্যই যেন তার প্রমাণ। রেল লাইনের চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। জঞ্জাল ছড়াতেই বিধ্বস্ত 3টি ট্রেনের বগি থেকে বেরিয়ে আসে একের পর এক মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গেল 2 দশকের মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয় ওড়িশা। বালাসোরে লাইনচ্যুত হয়ে পড়ে কলকাতাগামী বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সাথে সংঘর্ষ হয় হাওড়া থেকে ছেড়ে আসা চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। একটি মালবাহী ট্রেনের উপর আছড়ে পড়ে কয়েকটি বগি। দুমড়ে মুচড়ে যায় 3টি ট্রেনের বহু কোচ। উদ্ধারে কাজ শুরু করে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স NDRF, ওড়িশার ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স সহ জরুরি বিভাগের সদস্যরা। এটি খুবই মর্মান্তিক একটি ট্রেন দুর্ঘটনা। ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধারে সারা রাত পরিশ্রম করার জন্য আমি স্থানীয় জনতা সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রেলওয়ে নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। হাসপাতালে ভর্তি আহতরা যাতে দ্রুত সুস্থ হতে পারে তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন। কেউ হারিয়েছেন হাত, আবার কারণেই পা। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান বেঁচে ফেরা যাত্রীরা। হঠাৎ টের পেলাম আমার গায়ের উপর 10-15 জন। ওরা সবাই আমার উপরে পড়েছে। হাতে ঘাড়ে প্রচন্ড ব্যথা পাই। কোনো রকমে বগি থেকে বের হয়ে দেখি অবস্থা ভয়াবহ। কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো চেহারা থেতলে গেছে। এদিকে দুর্ঘটনা ইস্যুতে পুলিশ, CRPF এবং দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর যান ঘটনাস্থল পরিদর্শনে। সেখান থেকে হাসপাতালেও যান তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেন কর্তৃপক্ষকে। এর পাশাপাশি ঘোষণা দেন হতাহতদের ক্ষতিপূরণ দেয়ারও। খুবই দুঃখজনক ঘটনা। জোর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় যার গাফিলতি পাওয়া যাবে তার কঠোর শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। আমি মর্মাহত। বিভিন্ন রাজ্যের মানুষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। যারা আহত অবস্থায় বেঁচে আছেন তাদের সুচিকিৎসার সব ব্যবস্থা নিয়েছে সরকার। রেলমন্ত্রী জানান, ভারতীয় রেল সেবার অন্যতম আধুনিক এবং দ্রুতগতির ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার সময় 140 কিলোমিটার কাছাকাছি গতি ছিল ট্রেনটির। রোববার সকালের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে উড়িষ্যায় রেল দুর্ঘটনায় আহতদের মধ্যে 6 জন বাংলাদেশি রয়েছেন, তবে নিহতের খবর পাওয়া যায়নি। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। উপ হাইকমিশনার আন্দারি বিলিয়াস জানান, রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান
তিনি। প্রয়োজনীয় তথ্যের জন্য খোলা হয়েছে একটি হটলাইন নম্বর। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বেশ নিয়মিতই যাতায়াত করে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে এখন পর্যন্ত 2 জন বাংলাদেশি আহত হয়ে উড়িষ্যার 2টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে 4 জনের ব্যাপারে তাদের পরিবার যোগাযোগ করেছেন যে এই 4 জন যারা ওই ট্রেনে যাত্রী ছিলেন তারা এখন পর্যন্ত নিখোঁজ। বাংলাদেশ উপদূতাবাস কলকাতা থেকে একটি টিম রওনা হয়ে গেছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, বালাসোর যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেই জায়গাটির উদ্দেশ্যে। আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যে তারা সেখানে পৌঁছবেন। ফ্রান্সে প্যারিসে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। জানা গেছে নিহত বাংলাদেশির নাম আবুল খায়ের চৌধুরী। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা তিনি। গেল 26 মে দেশটির বোয়াসি সেন্ট আন্তোলিয়া স্টেশনের পাশে একটি জঙ্গল থেকে খায়ের চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনরা জানায় গত 23 মে থেকেই নিখোঁজ ছিলেন খায়ের। 6 বছর ধরে তিনি প্যারিসে বসবাস করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কানাডা শাখা আওয়ামী লীগ। কানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনে অনুষ্ঠিত হয়ে কর্মসূচি। এতে অংশ নেন সংগঠনের বিপুল নেতাকর্মী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, সৈয়দ রহমতুল্লাহ, আব্দুল গনি, দীপক ধর অপু, তাজুল মোহাম্মদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, হত্যার হুমকি দিয়ে প্রধানমন্ত্রীকে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ স্বাধীনতার অনেক আগে থেকে একটি সংগ্রামী দল এবং এই দলের নেতাকর্মীরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এ সময় প্রধানমন্ত্রীকে আর কেউ যাতে হত্যার হুমকি দিতে না পারে সেজন্য কঠোর আইন প্রণয়নের দাবি জানান তারা। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের সঠিক ইমিগ্রেশন ও আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে AR হেল্প সার্ভিস। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মশিউর রহমানের পরিচালনা হয় উদ্বোধনী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। মশিউর রহমানের দাবি, প্রবাসী বাংলাদেশিদের আইনগত পরামর্শ ও সহায়তা দেয়াই তার প্রতিষ্ঠানের লক্ষ্য। বলেন, ইতালির আইন এবং ভাষা না জানায় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, শিকার হন নানা হয়রানিরও। তাদের এই সমস্যা দূর করতে কাজ করবে AR হেল্প সার্ভিস। বাংলাদেশের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাপান। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিরো। তিনি বলেছেন, এ বিষয়ে শীঘ্রই সবকিছু চূড়ান্ত হবে। সকালে গুলশানে কসমস ফাউন্ডেশন আয়োজিত জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তৃতায় তিনি আরও বলেন, এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা অব্যাহত রাখতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান জরুরি। আর রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও স্থায়ী প্রত্যাবাসনই সেই সমাধান বলে উল্লেখ করেন তিনি। আইওয়ামা কিমিনিরো জানান, জাপানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষার্থী কম। এ সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় অভিবাসী নীতি পরিবর্তন করবে জাপান। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধান প্রয়োজন। আর তাই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে স্থায়ী নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য এবং চিকিৎসা সহায়তা নিয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্রজয়। 108 মেট্রিক টন খাদ্য সামগ্রী নিয়ে সকালে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে জাহাজটি, যেখানে রয়েছে 7,500 প্যাকেট শুকনো খাবার, 4,500 টন ওষুধ এবং 7,500 টন পরিমাণ 160টি তাঁবু। 4 জন জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছলে বাংলাদেশের পক্ষ থেকে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মিজানুর রহমান মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে সামগ্রীগুলো হস্তান্তর করবেন। গত 24 মে ঘূর্ণিঝড় মোখায় বিপুল ক্ষয়ক্ষতি হয় মিয়ানমার উপকূলে। আনুমানিক 250 জন সৈনিক আমাদের নাবিক সহ প্রায় 120 টনের মতো ত্রাণ সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে খাদ্য সামগ্রী রয়েছে, এর মধ্যে আমাদের ওষুধ রয়েছে প্রায় 4,500 কেজির মতো। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।